হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালো আছো। তো আগের দিন আমরা পার্ট টু, যেটা হচ্ছে আমাদের আইসিডিএস পরীক্ষার যে প্রিপারেশন নিচ্ছিলাম, সেখানকার পুষ্টি ও স্বাস্থ্য যে টপিকটা আছে সেই টপিকের কিন্তু পার্ট টু আমরা কমপ্লিট করেছিলাম। ঠিক আছে? তো আজকে তার পার্ট থ্রি যেটা, সেটা কমপ্লিট করব। ঠিক আছে? আর এই প্রত্যেকটা পার্টই কিন্তু ইম্পর্টেন্ট। টোটাল আমরা ছটা পার্ট কমপ্লিট করব এবং তোমাদের এই পুষ্টি ও স্বাস্থ্য নিয়ে কোশ্চেন এই ছটা পার্টের মধ্যেই কিন্তু কমন থাকবে, একদম এটা শিওর। তো আজকের যে পার্টটা পড়বো সেটা কিন্তু আমরা বেশিরভাগই পড়বো প্ল্যান্ট রিলেটেড। আজকের যে পার্টটা পড়বো সেটা কিন্তু প্ল্যান্ট রিলেটেড পড়বো। তো ফার্স্ট চলে যায় আমাদের এই প্ল্যান্ট রিলেটেড যখন আমরা পড়বো। তো ফার্স্ট হচ্ছে এই উদ্ভিদের বিভিন্ন প্রকার পুষ্টি পদ্ধতি আমরা বলবো। উদ্ভিদ জগতে দু রকম পুষ্টি পাওয়া যায়। উদ্ভিদ জগতের কয় রকম পুষ্টি পাওয়া যাচ্ছে? দু রকম পুষ্টি পাওয়া যাচ্ছে। তাহলে কি কি সেই পুষ্টিগুলো? যদি আমরা ফার্স্ট যদি দেখি, একটা হচ্ছে অটোট্রপিক, তার মানে প্ল্যান্টদের দু রকম পুষ্টি পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে অটোট্রপিক বা স্বভোজী, আর একটা হচ্ছে হেটারোটপিক। তাহলে ফার্স্টেরটা হচ্ছে অটোট্রপিক, আর আরেকটা হচ্ছে হেটারোটপিক। অটোট্রপিক মানে কি? কিছু কিছু উদ্ভিদরা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে। যে সমস্ত উদ্ভিদরা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে তাদেরকে বলা হয় অটোট্রপিক উদ্ভিদ। ঠিক আছে? তাহলে অটোট্রপিক উদ্ভিদ কারা হয়? যারা মেইনলি হচ্ছে গ্রিন প্ল্যান্ট হয়। গ্রিন প্ল্যান্ট এই গ্রিন প্ল্যান্টরা নিজের খাবার নিজেরা বানাতে পারে। তাহলে এই গ্রিন প্ল্যান্টরা যখন নিজের খাবার নিজেরা বানাবে, তখন এদের কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, যে এদের ক্লোরোফিল লাগবে। নিজের খাবার নিজেরা বানাতে গেলে পরে কিন্তু এদের ক্লোরোফিল লাগবে। কিন্তু যারা হেটারোটপিক, এরা কিন্তু নিজের খাবার নিজেরা বানাতে পারে না। হেটারোটপিকরা নিজের খাবার নিজেরা বানাতে পারে না। তার মানে কি? এরা অন্যের উপর নির্ভরশীল। তাহলে যারা হেটারোটপিক আছে তারা, যেমন আমাদের পড়েছি কাসকুটা রিফ্লেক্সা, কুটা রিফ্লেক্সা, যেটাকে বলা হয় স্বর্ণলতা। স্বর্ণলতা হচ্ছে নিজের খাবার নিজেরা বানাতে পারে না, তার মানে হেটারোটপিক। তাহলে উদ্ভিদ পুষ্টিকে আমরা দুরকম ভাবে ভাগ করলাম, যে একটা হচ্ছে অটোট্রপিক, একটা হচ্ছে হেটারোটপিক। অটোট্রপিক হচ্ছে যে সমস্ত উদ্ভিদরা নিজের খাবার নিজেরা বানাতে পারে তাদেরকে বলা হয় অটোট্রপিক, এবং যারা নিজের খাবার নিজেরা বানাতে পারে না তাদেরকে বলা হয় হেটারোটপিক। তাহলে অটোট্রপিক হচ্ছে কি? অটোট্রপিক যদি আমরা দেখি, তাহলে আমরা অটোট্রপিক দেখবো আম, জাম, কাঁঠাল, কুমড়ো, এরা হচ্ছে অটোট্রপিক, মানে এদের ক্লোরোফিল আছে। ঠিক আছে? এবার অটোট্রপিক নিউট্রিশনকে একটা কথা বলা হচ্ছে হোলোফাইটিক নিউট্রিশন। কারণ এই হলোফাইটিক নিউট্রিশন মানে কি? দেখো, হলোফাইটিক নিউট্রিশন বলা হয় কারণ উদ্ভিদ সরল ও অজৈব খাদ্য তরলকে গ্যাসীয় অবস্থায় গ্রহণ করে জৈব খাদ্য। তার মানে দেখো যে এই হলোটপিক নিউট্রিশন বলতে কি বোঝানো হচ্ছে। তাহলে সিম্পল ভাবে যদি দেখি, আমরা যে ফটোসিনথেসিস, মানে এই অটোটপিকরা কি করেছে? সালোক সংশ্লেষ করে সালোক সংশ্লেষ করে। এবার এই সালোক সংশ্লেষ পদ্ধতিতে কি কি দরকার পড়ে? সালোক সংশ্লেষ পদ্ধতি আমরা যদি নোটিস করি, তাহলে কি লাগে? CO2, কার্বন ডাইঅক্সাইড লাগে, প্লাস জল লাগে, প্লাস কি লাগে? সানলাইট। এই কয়েকটা জিনিস লাগে। এবার এই জিনিসগুলোর বদলে কি করছে প্ল্যান্ট? কি করছে? C6H12O6 গ্লুকোজ তৈরি করছে। কিন্তু এই যে কার্বন ডাইঅক্সাইড, জল এবং সানলাইট, এরা কিন্তু সবাই ইনঅর্গানিক। ঠিক আছে? তার মানে কি? এরা হচ্ছে অজৈব বস্তু। কিন্তু এটা কি বানাচ্ছে? গ্লুকোজ বানাচ্ছে। এটা কিন্তু অর্গানিক। অর্গানিক। তার মানে এটা কি হচ্ছে? জৈব বস্তু। জৈব বস্তু বস্তু তার মানে কি? এই সালোকসংশ্লেষ পদ্ধতিতে বা অটোটপিকরা কি করছে? ইনঅর্গানিক কম্পোনেন্ট গুলোকে অর্গানিকে কনভার্ট করছে। ইনঅর্গানিক কম্পোনেন্ট গুলোকে অর্গানিকে কনভার্ট করছে এই সালোকসংশ্লেষ পদ্ধতিতে। তারপরে চলে যাই আমরা। তারপরে যদি দেখি আমরা, তাহলে কি দেখবো তারপরে? যে সবুজই পুষ্টির পর্যায় কি কি? যে এই যে গাছেরা যে খাবার তৈরি করছে, নিজের খাবার নিজেরা তৈরি করছে, এটা কি কি পর্যায় আছে? ফার্স্ট হচ্ছে সংশ্লেষ, মানে খাদ্য উৎপাদন কোন পদ্ধতিতে করবে? খাদ্য উৎপাদন যদি দেখি, তাহলে আমরা দেখবো সবুজেরা খাদ্য উৎপাদন ফটোসিনথেসিস সিনথেসিস বা সালোক সংশ্লেষ পদ্ধতিতে করে থাকে। এইবার গাছ যে সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাবার তৈরি করবে, শুধু তাই নয়, এবার ওই খাবারটাকে নিজের কাজে লাগাতে হবে। তাহলে নিজের কাজে লাগানোকে বলা হচ্ছে আমাদের
আত্তীকরণ, কি বলা হচ্ছে? আত্তীকরণ। এবার এই নিজের কাজে লাগানো মানে কি বলছে? সরল খাদ্যকে নিজের শরীরে যে প্রোটোপ্লাজম আছে বা সাইটোপ্লাজম আছে, এই সাইটোপ্লাজমের মধ্যে আবদ্ধ করাকে বলা হচ্ছে আত্তীকরণ। এবার চলে আসি অটোট্রপিক বা স্বভোজী উদ্ভিদ। কি বলছে অটোট্রপিক? বলছে এই অটোট্রপিক বা স্বভোজী উদ্ভিদ, এদের মধ্যে একজন আছে সাধারণ উদ্ভিদ বা অর্ডিনারি উদ্ভিদ। অর্ডিনারি অটোট্রপিক, যারা আশ্রয়ের জন্য কারো উপর নির্ভরশীল নয়। মানে এরা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে, কোনো ব্যাপার না। এরা নিজের সালোক সংশ্লেষ করতে পারে, ঠিক আছে? এরা কারো উপর আশ্রয় নেবে না। তাদেরকে বলা হয় অর্ডিনারি অটোট্রপিক। এবার বলছে আরেকটা হচ্ছে এপিফাইটিক। কি বলছে? যারা কেবলমাত্র আশ্রয়, নিজের খাবার নিজেরা বানাবে, নিজের খাবার নিজেরা বানাবে, কিন্তু আশ্রয়ের জন্য অন্য কারো উপর দরকার পড়বে। তাহলে নিজের খাবার নিজেরা বানাবে, কিন্তু আশ্রয়ের উপর অন্য কারো উপর জন্য মানে অন্য কারোর উপর দরকার পড়বে। কিরকম? যদি আমরা দেখি রাসনা, তারপরে কি অর্কিড, এরা হচ্ছে মসফান, এরা হচ্ছে নিজের খাবার নিজেরা বানাতে পারে। তার মানে এরাও কিন্তু অটোট্রপ, এরাও অটোট্রপ। অটোট্রপ, বাট এরা কিন্তু আশ্রয়ের জন্য অন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, ঠিক আছে? তাই জন্য এদেরকে বলা হচ্ছে এপিফাইট। এপিফাইট, তাহলে এদেরকে বলা হচ্ছে এপিফাইট। তাহলে ক্লিয়ার? এপিফাইট। এইবার যদি আমি অর্কিডের কথা বলি, তাহলে অর্কিড গুলো কিন্তু মেনলি কি হচ্ছে, এইটা যদি কোনো একটা গাছ হয়, এই গাছের ডালে ওই অর্কিড গুলো এইভাবে এইভাবে গ্রো করে, ঠিক আছে? অর্কিড গুলো এইভাবে গ্রো করে গাছের ডালে। আর কিছু কিছু রুট, কিছু কিছু রুট বা শিকড় এইভাবে ঝুলিয়ে দেয়। এইবার এই রুটের মাথার দিকে যদি আমরা নোটিস করি, এই মাথার দিকে এই সমস্ত জায়গায় সাদা সাদা তুলোর মতো জিনিস থাকে, ঠিক আছে? এই সমস্ত জায়গায় সাদা সাদা তুলোর মতো জিনিস থাকে, এটাকে বলা হয় ভেলামেন। এবার এই ভেলামিন দিয়ে অর্কিড কি করে? এই ভেলামিন হচ্ছে একদম তুলোর মতো স্পঞ্জি টাইপের এক ধরনের রুট। এই ভেলামিনটা কি? এক ধরনের রুট, রুট শিকড়। তাহলে এই ভেলামিন দিয়ে জলীয় বাষ্প, তাহলে এই ভেলামিন দিয়ে কি করে? বাতাসের যে জলীয় বাষ্প, জলীয় বাষ্প ভ্যাপুর, ভ্যাপুরটাকে অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব করে নিয়ে এইটা দিয়ে খাবার বানায়, ঠিক আছে? তাহলে কি বলছে? অর্কিড জাতীয় উদ্ভিদের বায়বীয় মূলে ভেলামিন নামক আবরণ থাকে, যা দিয়ে এরা জলীয় বাষ্প শোষণ করে এবং পাতার মধ্যে সালোক সংশ্লেষ করে, ঠিক আছে? কিন্তু এরা কিন্তু পরাশ্রয়ী, মানে অন্য গাছের উপর আশ্রয় নিচ্ছে, কিন্তু নিজের খাবার নিজেরা বানাচ্ছে। তারপরে চলে যাই যদি আমরা, নেক্সট বলেছে পরভোজী পুষ্টি বা হেটারোটপিক পুষ্টি। হেটারোটপিক পুষ্টি মানে কি? নিজের খাবার নিজেরা বানাতে পারবে না। তার মানে এইটুকু মনে রাখবে যে যখন নিজের খাবার নিজেরা বানাতে পারবে না, তখন এদের বডিতে ক্লোরোফিল না থাকারই কথা। তাহলে কি বলছে? যে পুষ্টি যে প্রকার পুষ্টি প্রক্রিয়ায় ক্লোরোফিল বিহীন, বলে দিচ্ছে জীব নিজের খাদ্য নিজে সংশ্লেষে অক্ষম, কিংবা কোনো আশ্রয়দাতার উপর নির্ভরশীল, কিংবা কোনো মৃত দেহের উপর নির্ভরশীল, তাদেরকে বলা হয় আমাদের পরভোজী বা হেটারোটপ। তাদেরকে কি বলা হয়? পরভোজী বা হেটারোটপ। এবার যদি পরভোজী উদাহরণ দেখি, স্বর্ণলতা একটু আগে বললাম। তারপরে পতঙ্গভোগ উদ্ভিদ, পতঙ্গভোগ উদ্ভিদ যেমন কলসপত্রী, নাম শুনেছো? কলসপত্রী উদ্ভিদগুলো এরকম হয়। কলসপত্রী উদ্ভিদগুলো একটা পার্ট কলসের মতন হয় এবং একে ঢাকনার, একটা ঢাকনার সিস্টেম থাকে। যখন এর ভিতরে কোনো পোকামাকড় ঢুকবে, ঢাকনাটা বন্ধ করে দেবে এবং ওই পোকামাকড় শরীরের মধ্যে যে নাইট্রোজেনাস কম্পাউন্ড আছে, সেগুলোকে ওরা অ্যাবজর্ব করবে। ক্লিয়ার? এবার ডিফারেন্স প্যাটার্ন অফ সিম্বায়োসিস। সিম্বায়োসিস কাকে বলে? সিম্বায়োসিস হচ্ছে যখন দুটি আলাদা আলাদা প্রজাতি, ধরে নাও প্রজাতি এ অ্যান্ড প্রজাতি বি, দুজন একই সাথে বসবাস করবে, একজন আরেকজনকে হেল্প করবে। তার মানে এদের দুজনের মধ্যে হেল্পিং হ্যান্ড থাকবে। তাহলে কি থাকবে? হেল্প করবে, দুজন দুজনকে হেল্প করে বেঁচে থাকবে। এদেরকে বলা হয় হচ্ছে সিম্বায়োসিস। এবার এই সিম্বায়োসিস যদি দেখি, তাহলে সিম্বায়োসিস দেখো, ফার্স্টে বলছে ডিফারেন্স প্যাটার্ন অফ সিম্বায়োসিস। এক নম্বর বলছে দুটি উদ্ভিদ, লাইক যেমন লাইকেন, লাইকেন, তারপর হচ্ছে উদ্ভিদ ও ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে প্রাণী ও ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে উদ্ভিদ ও প্রাণী। তাহলে এত রকমের সিম্বায়োসিস দেখা যায়। যেমন সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, লাইকেন। তাহলে লাইকেনটা কি হচ্ছে? লাইকেন, লাইকেনটা কি হচ্ছে? দেখবে গাছের ডালের মধ্যে, গাছের ডালের মধ্যে এইরকম এক ধরনের, গাছের ডালের মধ্যে যদি দেখি, তাহলে এইরকম ছত্রাক টাইপের দেখা যায়, ছোপ ছোপ দাগ দেখা যায়, এটা হচ্ছে লাইকেন। এই লাইকেনটা, লাইকেনটা হচ্ছে অ্যালগি প্লাস ফানজি, এই দুটো মিলে তৈরি হচ্ছে লাইকেনের। তাহলে বডিটা কি হচ্ছে? অ্যালগি প্লাস ফানজি, এই দুটো নিয়ে তৈরি হচ্ছে। এবার কথা হচ্ছে এই অ্যালগি আর ফাঙ্গি যদি আমরা দেখি, তাহলে অ্যালগি কি করছে? অ্যালগি কি করছে? অ্যালগির বডিতে ক্লোরোফিল আছে,
অ্যালগির বডিতে ক্লোরোফিল আছে, ক্লিয়ার। আর এই অ্যালগি কি করবে, এই ক্লোরোফিল দিয়ে নিজের খাবার নিজেরা বানাতে পারবে, তার মানে ফুড প্রডিউস করবে, অ্যালগি হচ্ছে ফুড প্রডিউস করবে। ওই জায়গায় কি করবে ফানজাই, ফানজাই ফানজাইয়ের বডি কি নিয়ে তৈরি হচ্ছে, হাইফি, হাইফি নিয়ে তৈরি হয়। এবারে হাইফিগুলো কি করবে, সেই পোষক উদ্ভিদের কোষের ভিতরে হাইফিগুলো এন্টার করে দেবে, এবং হাইফিতে কি করবে, নিউট্রিশন, নিউট্রেন মানে অ্যাবজর্ব করবে, কি করবে, নিউট্রেনটা অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করবে, নিউট্রিশন অ্যাবজর্ব করবে। এবং এই নিউট্রিশনটা কাকে দেবে, আমাদের নিউট্রিশনটা দিবে অ্যালগিকে, অ্যালগি তার বিনিময়ে খাবার বানাবে। তাহলে এই খাবারটা, এই খাবারটা নিয়ে কিন্তু এই অ্যালগিও হ্যাপি থাকবে, মানে অ্যালগিও খাবে আর এই ফানজিও খাবে। তাহলে এই যে দুজন দুজনকে হেল্প করে বেঁচে থাকলো, এটাও এক ধরনের আমাদের সিম্বায়োসিস, ক্লিয়ার। তারপর চলে আসি ম্যাক্রো, উদ্ভিদের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিশন। মাইক্রো মানে কি, যে উপাদানগুলো উদ্ভিদের পুষ্টির জন্য বেশি দরকার সেগুলোকে মাইক্রো বলা হচ্ছে। তাহলে যে উপাদানগুলো উদ্ভিদের পুষ্টির জন্য বেশি দরকার তাদেরকে কিন্তু মাইক্রো উপাদান বলা হচ্ছে, তাদেরকে মাইক্রো উপাদান বলা হচ্ছে। আর ম্যাক্রো উপাদান কাদেরকে বলা হচ্ছে, যেগুলো কম পরিমাণে দরকার তাদেরকে ম্যাক্রো উপাদান বলা হচ্ছে। তাহলে আমরা সিম্পল ভাবে মাইক্রো আর ম্যাক্রোটা একবার দেখে নিচ্ছি, তারপরে আমরা টোটালটা কমপ্লিট করব। তাহলে ফার্স্ট চলে যাচ্ছি আমরা মাইক্রো উপাদান নিয়ে, সরি, ফার্স্ট আমরা চলে যাচ্ছি ম্যাক্রো, ম্যাক্রো, আর পরে মাইক্রো। তাহলে ম্যাক্রো উপাদান যদি দেখি, তাহলে ম্যাক্রো উপাদানের মধ্যে উদ্ভিদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে রাখবে কি কি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড সালফার, এই কয়েকটা মনে রাখবে, ঠিক আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস, সালফার। তাহলে ম্যাক্রো উপাদান, এই উপাদানগুলো হচ্ছে বেশি মাত্রায়, মোর কোয়ান্টিটিতে বা লার্জ কোয়ান্টিটিতে নিড হয়, ঠিক আছে, বেশি পরিমাণে দরকার হচ্ছে। মাইক্রো উপাদান মানে কি, কম, ঠিক আছে, লো অ্যামাউন্টে, লো অ্যামাউন্ট, লো অ্যামাউন্ট দরকার পড়ে, ঠিক আছে, মাইক্রো হচ্ছে লো অ্যামাউন্ট দরকার পড়ে। তাহলে ম্যাক্রো কি কি, কার্বন, ম্যাক্রোর মধ্যে কার্বন, হাইড্রোজেন, তারপর হচ্ছে আমাদের কি বললাম, অক্সিজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এই সমস্তগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে কি কি, ম্যাক্রো উপাদান, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে উদ্ভিদের ম্যাক্রো উপাদান কি কি আমরা পড়লাম, এবং পরভোজী পুষ্টি আমরা পড়লাম, সমস্ত কিছু এই এই পেজ থেকে আমাদের দেখা হয়ে গেল কিন্তু। তারপর যদি চলে আসি আমাদের কিছু মনে রাখার বিষয়, যে আমরা ম্যাক্রো উপাদান আর মাইক্রো উপাদানগুলোকে কিভাবে মনে রাখবো। তাহলে ম্যাক্রো উপাদান বলছে, এখানে বলছে সি হপকিন্স সাহেবকে কফি মাগে, তার মানে কি বলছে, সি মানে কার্বন, হপকিং, দেখো তাহলে কিভাবে মনে রাখছে, সি হপকিং, এইচ ও পি, হপকিং, কে এন এস, হপকিন্স সাহেবকে, সি হপকিন্স সাহেবকে ক্যাফে, সি এ এফ ই, ক্যাফে মাগ, এমজি, সি হপকিন্স সাহেবকে ক্যাফে মগ, মগে। তার মানেটা কি বলছে, সি যদি আমরা দেখি, সি হচ্ছে কার্বন, এইচ হাইড্রোজেন, ও হচ্ছে অক্সিজেন, পি হচ্ছে ফসফেট, কে হচ্ছে পটাশ, নাইট্রোজেন, সালফার, তারপর হচ্ছে ক্যালসিয়াম, লোহা আর ম্যাগনেসিয়াম। তাহলে এইভাবে করে মনে রাখতে হবে, যে এইভাবে করে আমাদের ম্যাক্রো উপাদানগুলোকে মনে রাখতে হবে। এবার চলে আসি, এই 10টি উপাদানের মধ্যে যে কোনো একটির হবে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। এই যে ম্যাক্রো উপাদান, এই ম্যাক্রো উপাদান টোটাল এখানে 10টা আছে, এই 10টার মধ্যে একটাও যদি কোথাও কমতি হয় তাহলে কিন্তু স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হবে উদ্ভিদের, ঠিক আছে। তাহলে এই জন্য এদেরকে বলা হচ্ছে এসেনশিয়াল মেজর এলিমেন্ট। তাহলে যেহেতু এদের খুবই দরকার, সেই জন্য এসেনশিয়াল মেজর এলিমেন্ট বলা হচ্ছে, ক্লিয়ার। তারপর চলে আসি, এই 10এর মধ্যে 4টি ধাতব মৌল ও 6টি অধাতব মৌল আছে। তাহলে ম্যাক্রো উপাদানের মধ্যে যে 10টি আছে, 10টির মধ্যে কি বলা আছে, 4টি ধাতব এবং 6টি অধাতব। তাহলে 4টা ধাতব কোনগুলো কোনগুলো আর 6টা অধাতব কোনগুলো, এটা তোমাদের কাজ কি করে বের করবে। এবার চলে আসি মাইক্রো এলিমেন্ট, মাইক্রো মানে সেটা কম পরিমাণে দরকার হচ্ছে, মাইক্রো হচ্ছে কম পরিমাণে দরকার হচ্ছে। তাহলে মাইক্রো, মাইক্রো হচ্ছে লো অ্যামাউন্ট, লো অ্যামাউন্টে দরকার পড়ছে। তাহলে কি কি, একটা হচ্ছে বোরন, একটা হচ্ছে বোরন, তারপরে একটা হচ্ছে বোরন, সেকেন্ড হচ্ছে মলিবডিনাম, ঠিক আছে, থার্ড হচ্ছে কপার, ফোর্থ হচ্ছে জিঙ্ক, ফাইভ হচ্ছে ম্যাগনেসিয়াম, ঠিক আছে।
এইভাবে হচ্ছে আমাদের টোটাল ম্যাক্রো উপাদান, সরি, মাইক্রো উপাদানগুলো দরকার পড়ছে। এবার এই 10টি অপরিহার্য উপাদান ছাড়াও এই 5টি মৌলের উপাদান অতি অল্প পরিমাণে কিন্তু আমাদের দরকার, সেই জন্য স্বল্প মাত্রিক উপাদান বলা হচ্ছে। তাহলে যেহেতু এদের খুব অল্প পরিমাণে দরকার উদ্ভিদের দেহে, সেই জন্য স্বল্প মাত্রিক উপাদান বলা হচ্ছে, বা কি বলা হচ্ছে, মাইক্রো এলিমেন্ট বলা হচ্ছে, বা স্ট্রেস এলিমেন্ট বলা হচ্ছে। তাহলে ম্যাক্রো উপাদানগুলোকে অতিমাত্রামূলক বলা হচ্ছে, বা মেজর কম্পোনেন্ট বলা হচ্ছে। মাইক্রো উপাদানগুলোকে, যেগুলো অল্প পরিমাণে দরকার উদ্ভিদের দেহে, সেগুলোকে বলা হচ্ছে স্ট্রেস এলিমেন্ট বা স্বল্পমাত্রিক মৌল, ঠিক আছে, বা মাইক্রো এলিমেন্ট বলা হচ্ছে, বা মাইক্রো কম্পাউন্ড বলা হচ্ছে, বা মাইক্রো কম্পোনেন্ট বলা হচ্ছে। ক্লিয়ার? এইবার এই 5টির মধ্যে, যে এই যে মাইক্রো এলিমেন্ট, এই 5টির মধ্যে বোরন অধাতব আর বাকি 4টি ধাতব। তাহলে বোরনটা কেবলমাত্র অধাতব, বোরনটা অধাতব, আর বাকি কিন্তু 4টি ধাতব। তাহলে মাইক্রো উপাদান আছে টোটাল 5টা, 5টার মধ্যে একটা একটা অধাতব, বাদ বাকি 4টা ধাতব। এখানে যদি চলে যায় ম্যাক্রো, ম্যাক্রো ম্যাক্রো আছে টোটাল কয়টা? ম্যাক্রো আছে টোটাল 10টা, ম্যাক্রো হচ্ছে টোটাল 10টা। ম্যাক্রো 10টার মধ্যে 4টা ধাতব, 4টা ধাতব, বাদ বাকি 6টা অধাতব। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ম্যাক্রো আর মাইক্রো উপাদান। তারপরে চলে যায় আমাদের নেক্সট, বলছে নেক্সট এই যে যে মৌলগুলো মাইক্রো বা ম্যাক্রো, এই মৌলগুলো উদ্ভিদের দেহে কি কাজে লাগে, এর অভাবে কি রোগ হয়, ঠিক আছে, আমরা এক এক করে দেখে নেব। তাহলে এক এক করে যদি এখানে দেখি একটু, তাহলে আমরা নোটিশ করছি, ব্যাস। তাহলে ফার্স্ট চলে যাই, ফার্স্ট উপাদান হচ্ছে আমাদের নাইট্রোজেন, ফার্স্ট উপাদান নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন কি করে? পাতার মোচন তাড়াতাড়ি হয়। নাইট্রোজেন যদি কম হয়ে যায় উদ্ভিদদের দেহে, তাহলে কিন্তু ওদের পাতার মোচন হয়ে যাবে এবং পাতার ক্লোরোসিস রোগ হবে। তাহলে নাইট্রোজেনের অভাবে পাতার ক্লোরোসিস রোগ হবে, তার মানে ক্লোরোফিল ফর্মেশন হবে না। ক্লোরোফিল ক্লোরোফিল ফর্মেশন ঠিকঠাক মতো হবে না। তাহলে কি হচ্ছে? ক্লোরোফিল ফর্মেশন হবে না, ঠিক আছে, ফুল ফুটতে দেরি হবে এবং কোষ বিভাজন কমে যাবে। ক্লিয়ার? আচ্ছা, কাজ কি? ক্লোরোফিল প্রোটিন, প্রোটোপ্লাজম, উৎসেচক, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি গঠনে সাহায্য করে। তারপর নেক্সট চলে যায় আমাদের পটাশিয়াম। পটাশিয়াম কাণ্ড দুর্বল হয়ে যায়, পাতা কুঁকড়ে যায় এবং পিঙ্গল বর্ণ ধারণ করে, ঠিক আছে। কি তৈরি করতে সাহায্য করে? এই পটাশিয়াম প্রোটিন তৈরি করতে সাহায্য করে। আর কি করতে সাহায্য করে? পত্ররন্ধ্র বা স্টোমাটা, স্টোমাটাকে ক্লোজ বা বন্ধ করতে সাহায্য করে। আর কি করে? কার্বোহাইড্রেট বিপাকে অংশগ্রহণ করে, কার্বোহাইড্রেট বিপাকে সক্ষম। নেক্সট চলে আসি ফসফরাস। তাহলে ফসফরাসের মধ্যে অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক পদার্থ বেশি সৃষ্টি করে। তাহলে ফসফরাস কি করে? অ্যান্থোসায়ানিন নামক যে রঞ্জক পদার্থ সেটাকে বেশি বেশি করে সৃষ্টি করে। আর কি করে? তাই পাতার বর্ণ নীলাভ সবুজ হয়। নীলাভ সবুজ মানে নীল কালার হচ্ছে, অ্যান্থোসায়ানিন হচ্ছে নীল কালারের একটা পিগমেন্ট তৈরি করে, সেই জন্য পাতার কালার নীলাভ ও সবুজ হয়, ঠিক আছে। আর ফসফরাস কি করে? এটিপি তৈরি করতে সাহায্য করে। কিভাবে এটিপি তৈরি করতে সাহায্য করে? আমরা কিন্তু পড়েছি, আমরা কিন্তু ছোটবেলা থেকে একটা ব্যাপার দেখে আসছি, যে কিরকম? ছোটবেলা থেকে একটা ব্যাপার দেখো, এ ডি পি প্লাস এর সাথে একটা ফসফেট যুক্ত হয়ে, পিআই যুক্ত হয়ে কি তৈরি করে? এটিপি তৈরি করে, এটিপি তৈরি করে। তাহলে এই সেই ফসফেট যেটাকে বলা হচ্ছে ফসফেট, এই ফসফেটটা কিন্তু আমাদের তাহলে কি করছে? দেখো বলছে উচ্চ ক্ষমতা সম্পন্ন এটিপি তৈরি করতে সাহায্য করছে, উচ্চ ক্ষমতা সম্পন্ন এটিপি তৈরি করতে সাহায্য করছে। আর কি করছে ফসফেট? ফসফোলিপিড, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি ও নিউক্লিওটাইড সৃষ্টি করতে সাহায্য করছে। নিউক্লিওটাইড কি? আমরা জানি নাইট্রোজেন বেস প্লাস সুগার প্লাস ফসফেট, এই তিনটা মিলে হচ্ছে নিউক্লিওটাইড তৈরি হয়। তাহলে এই নিউক্লিওটাইড তৈরি করতে কিন্তু ফসফেট সাহায্য করছে। তারপর যদি চলে যায় ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের অভাবে পাতায় ক্লোরোসিস রোগ হয়, আমরা একটু আগে বললাম। আর কার অভাবে? নাইট্রোজেনের অভাবে পাতার অগ্রভাগ শুকিয়ে যায়। এবার ক্লোরোফিল গঠনে মেন উপাদান কিন্তু ম্যাগনেসিয়াম, ঠিক আছে। তাহলে ক্লোরোফিল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ক্লোরোফিল গঠনে মেন উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। তারপরে চলে আসি ক্যালসিয়াম। ক্যালসিয়াম কি হচ্ছে? মূলতন্ত্র এবং কাণ্ডের অগ্রভাগ শুকিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, ক্যালসিয়াম কি কাজ করে? কোষ প্রাচীরের গঠনে সাহায্য করে। তাহলে উদ্ভিদদের কোষ প্রাচীরের মেন উপাদান হচ্ছে সেলুলোজ, সেলুলোজ মেন উপাদান। মাইটোসিস কোষ বিভাজনে সাহায্য করে। কি করে? মাইটোসিস কোষ বিভাজনে সাহায্য করে এবং নাইট্রোজেনের বিপাকে সাহায্য করে এবং মাটির অম্লতা নষ্ট করে। তারপরে চলে যায় লোহা। লোহা হচ্ছে কচি পাতার পাণ্ডু রঙের এবং হলুদ বর্ণ ধারণ করে, এই লোহার অভাবে হলুদ বর্ণ ধারণ করছে। আর কি করছে? শিরা সবুজ বর্ণ ধারণ করে।
এবার এই লোহা কি কাজে লাগছে? ক্লোরোফিল তৈরি করতে কাজে লাগছে। সাইটোক্রোম, ফেরিডক্সিন এবং ইলেকট্রন বাহকের গঠন হিসাবে কাজ করছে। সালফার চলে যায়, সালফারের অভাবে পাতার ক্লোরোসিস হচ্ছে এবং প্রোটিন ও মূলের অর্বুদ গঠন করে এবং মূলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। এই ছিল আমাদের উপাদানগুলো বা মৌলগুলো, যেগুলো উদ্ভিদের দেহে খুব দরকারি, যেগুলো উদ্ভিদের দেহে খুব দরকারি, সেগুলো আমরা পড়ে নিলাম। তারপরে চলে আসে আরো আছে কিছু, সেগুলো আমরা এক এক করে দেখে নিই। চলে আসি আমরা, একটা হচ্ছে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ কি? দেখো, ম্যাঙ্গানিজের অভাবে পাতায় ক্লোরোসিস রোগ হয় এবং এটা কি করছে? প্রোটিন সংশ্লেষে সাহায্য করছে, উৎসেচকের সক্রিয়তা এবং গাছের বৃদ্ধি করছে। জিঙ্ক, জিঙ্ক যদি দেখি আমরা, জিঙ্ক দেখবো, জিঙ্ক দেখবো, জিঙ্ক দেখা বলে তাহলে পাতার বিকৃতি হচ্ছে এবং পাতার কিনারা ডগা হলুদ হয়েছে। তাহলে এই জিঙ্ক দিয়ে আইএএ বা অক্সিন হরমোন সৃষ্টি করা যায়। তামা নাইট্রোজেন বিপাকে সাহায্য করে, ঠিক আছে, এটা উৎসেচক গঠনে সাহায্য করে এবং নাইট্রেটের বিজারণ করে। ক্লিয়ার? তারপরে চলে যায় বোরন। বোরন হচ্ছে মূল মোটা হয়ে যায়, দেখবে। তারপরে কার্বোহাইড্রেট পরিবহন করে, মূলের অর্বুদ তৈরি করে এবং প্রোটিন তৈরি করতে সাহায্য করে। মলিবডিনাম, মলিবডিনাম হচ্ছে নাইট্রোজেন বিপাকে এবং ফুল ফোটার বিঘ্নতা ঘটায়। তাহলে মলিবডিনাম যদি কম হয় তাহলে কিন্তু ফুল ফুটতে চাইবে না, ঠিক আছে। ইলেকট্রন বাহন হিসেবে কাজ করে এবং নাইট্রোজেন আবদ্ধকরণে সাহায্য করে মলিবডিনাম। কার্বন সবচেয়ে সর্বাধিক ব্যবহৃত হয় কিসের জন্য? ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের জন্য। হাইড্রোজেন সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সালোক সংশ্লেষের জন্য এবং জল জল হচ্ছে এর উৎস। অক্সিজেন সর্বাধিক ব্যবহার হয় শোষণ ক্রিয়া করার জন্য এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। তাহলে এইগুলো আমাদের টোটাল মৌলগুলো এবং খুব সোজা সোজাই ছিল, এর আগেও এগুলো তোমরা পড়েছো, ঠিক আছে। তো আরেকবার দেখে নিও, এই ক্লাসটা বারবার তোমরা দেখবে, তাহলে কিন্তু মুখস্থ হয়ে যাবে। ক্লিয়ার? তারপর আমরা আর কিছু চলে আসি, উদ্ভিদদের অন্যান্য পুষ্টিগুলো, যেগুলো হচ্ছে পরভোজী পুষ্টি, ঠিক আছে। পরভোজী পুষ্টি কাদের হবে? যাদের ক্লোরোফিল থাকবে না তাদের হচ্ছে পরভোজী পুষ্টি হবে, তার মানে নিজের খাবার নিজেরা তৈরি করতে পারবে না। এবার পরভোজী পুষ্টির মধ্যে ফার্স্ট চলে আসি পরজীবী। পরজীবী, পরজীবী যদি বলি তাহলে পরজীবী কাদের বলা হচ্ছে? পরজীবী হচ্ছে যে সমস্ত উদ্ভিদ অন্য উদ্ভিদের উপর বংশ বিস্তার করে, যেমন স্বর্ণলতা। তার মানে অন্য কোনো হোস্ট প্ল্যান্টের উপরে, হোস্ট প্ল্যান্ট থেকে নিউট্রিশন অ্যাবজর্ব করছে। কি করছে? নিউট্রিশন অ্যাবজর্ব করছে। চলে আসি স্যাপ্রোফাইট উদ্ভিদ। স্যাপ্রোফাইট মানে কি বলছে? স্যাপ্রোফাইট মানে হচ্ছে যে সমস্ত উদ্ভিদরা পচা গলা মরা জিনিসের উপর জন্মায় এবং সেখান থেকে পুষ্টির রস শোষণ করে, তাদেরকে বলা হয় স্যাপ্রোফাইট উদ্ভিদ। যেমন পেনিসিলিয়াম, অ্যাগারিকাস, ঠিক আছে, মনোট্রপ, এরা হচ্ছে কি করছে? ডেথ। তার মানে স্যাপ্রোফাইট মানে কি? স্যাপ্রোফাইট স্যাপ্রোফাইট মানে কি? মরা জিনিসের উপর ডেথ, ডেথ জিনিস থেকে কি হচ্ছে? নিউট্রিশন গ্রহণ করছে। ক্লিয়ার? তারপরে সিম্বায়োসিস। সিম্বায়োসিস আমরা লাইকেন পড়লাম, রাসনা। তাহলে একজন আরেকজনের সাহায্যে বা হেল্প নিয়ে বেঁচে থাকবে, এটাকে বলা হয় সিম্বায়োসিস। অ্যান্ড লাস্ট আমরা পড়লাম ইনসেক্টিভোর বা পতঙ্গভুক, যারা পতঙ্গদের দেহ থেকে নিউট্রিশন নিয়ে বেঁচে থাকবে, যেমন কলসপত্রী, সূর্য শিশির, এরা হচ্ছে পতঙ্গভুক। ক্লিয়ার? তাহলে এই এই কত রকমের পরভোজী উদ্ভিদ আমরা কিন্তু দেখতে পেলাম, ঠিক আছে, আর যেগুলো নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে না। তারপরে যদি চলে যায় নেক্সট আমাদের প্রাণীর বিভিন্ন পুষ্টি পদ্ধতি, প্রাণীরা কিভাবে পুষ্টি সম্পূর্ণ করে। তাহলে প্রাণীরা যদি দেখি, প্রাণীদের শরীরে নিজস্ব কোনো ক্লোরোফিল নেই, তার মানে নিজের খাবার নিজেরা বানাতে পারবে না। তার মানে এরা কিন্তু অলওয়েজ কি হবে? এরা অলওয়েজ পরভোজী হবে। নিজের খাবার নিজেরা বানাতে পারবে না, তার মানে এরা অলওয়েজ পরভোজী হবে। তার মানে তাহলে কোন কোন প্রাণী নিজেদের খাবার বানাতে পারে? হ্যাঁ, ব্যতিক্রম আছে, যেমন লাইক ইউগ্লিনা, কাইসামিবা, এরা কিন্তু নিজের খাবার নিজেরা বানাতে পারে, এদের শরীরের মধ্যে ক্লোরোফিল আছে। এবার চলে আসি যে প্রাণীরা যে পুষ্টি সম্পূর্ণ করে পরভোজী পুষ্টি, এখানেও আবার সেম জিনিস, প্যারাসাইট। প্যারাসাইট মানে কি? অন্য কোনো প্রাণীর উপর বংশ বিস্তার করবে। যেমন যেমন কি হচ্ছে? যেমন যদি বলি আমরা উকুন, পরজীবী, ঠিক আছে। তাহলে উকুন যদি দেখি, উকুন মানুষের মাথার মধ্যে থাকছে, তার মানে উকুন হচ্ছে একটা পরজীবী বা প্যারাসাইট, ঠিক আছে। উকুন হচ্ছে একটা পরজীবী বা প্যারাসাইট। এবার এই উকুন কার উপর থাকছে? মানুষের উপর থাকছে, তাই তো। তাহলে মানুষ বা হিউম্যানটা কি হবে? হিউম্যান হিউম্যান হবে, হিউম্যানকে বলা হবে হোস্ট। আর উকুনকে বলা হবে
উকুনকে বলা হবে প্যারাসাইট। উকুনকে বলা হবে প্যারাসাইট। এইবার মনে রাখবে, এই প্যারাসাইট আর হোস্ট কিন্তু অলওয়েজ দুটো আলাদা আলাদা প্রজাতি হবে, আর প্যারাসাইট হোস্টের চেয়ে ছোট হবে। এরকম তাহলে উকুন আমাদের দেহের বাইরে আছে, সেই জন্য উকুনকে বলা হবে বহিস্থ পরজীবী। যদি কোনো পরজীবী আমাদের শরীরের ভেতরে থাকে, যেমন কৃমি, তার মানে এটা অন্তঃস্থ পরজীবী। এবার চলে আসি স্যাপ্রোফাইট। স্যাপ্রোফাইট মানে কি? সেম জিনিসটা, যে সমস্ত প্রাণীরা মরা গলা দেহের উপর জন্মগ্রহণ করবে, সেখান থেকে নিউট্রিশন নিবে, তাদেরকে বলা হচ্ছে স্যাপ্রোফাইট। যেমন লাইক ইউগ্লিনা। তাহলে স্যাপ্রোফাইট হচ্ছে ইউগ্লিনা। এবং তারপরে চলে যায় মিথজীবী। মিথজীবী আমরা বললাম যে অন্য প্রাণীর উপর বসবাস করবে এবং দুজন দুজনকে হেল্প করে বেঁচে থাকবে। যেমন কলি ব্যাকটেরিয়া, এসচেরিয়া কলি ব্যাকটেরিয়া। কলি ব্যাকটেরিয়া মানুষের ক্ষুদ্রান্তে থাকে। কোথায় থাকে? ক্ষুদ্রান্তে থাকে, স্মল ইন্টেস্টাইনে থাকে। এসচেরিয়া কলি কোথায় থাকে? তাহলে স্মল ইন্টেস্টাইনে থাকে। তাহলে কলি ব্যাকটেরিয়া, কলি ব্যাকটেরিয়া, কলি ব্যাকটেরিয়া কোথায় থাকছে? কলি ব্যাকটেরিয়া থাকছে মানুষের স্মল ইন্টেস্টাইনে। কলি ব্যাকটেরিয়া তাহলে কোথায় থাকছে? স্মল ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইনে। এবার এই ইকলি ব্যাকটেরিয়া কি হেল্প করছে? ইকলি ব্যাকটেরিয়া কি হেল্প করছে? ভিটামিন বি 12 তৈরি করে দিচ্ছে। ইকলি ব্যাকটেরিয়া মানুষকে ভিটামিন বি 12 তৈরি করে দিচ্ছে। কাকে দিচ্ছে? হিউম্যানকে দিচ্ছে। তার বিনিময়ে হিউম্যান কি করছে? শেল্টার দিচ্ছে ইকলিকে। শেল্টার দিচ্ছে ইকলিকে। তাহলে এইটাও দুজন দুজনকে হেল্প করে বেঁচে থাকলো। তাহলে এটাকে বলা হচ্ছে সিম্বায়োসিস থিওরি। লাস্ট চলে যায় হলোজৈবিক পুষ্টি। হলোজৈবিক পুষ্টি মানে কি? যে পদ্ধতিতে প্রাণীরা ডিরেক্টলি খাবারটাকে গিলে খাবে, ঠিক আছে, বা সেটাকে পরিপাক করবে। তাহলে মানুষ এই হলোজৈবিক পুষ্টি ফার্স্টে কি করবে? ফার্স্টে খাবার গ্রহণ করবে। ফার্স্টে কি করবে? তাহলে 1 নম্বর যদি দেখি, খাদ্য গ্রহণ। খাদ্য গ্রহণ গ্রহণ 2 নম্বর হচ্ছে পরিপাক, মানে খাবারটাকে হজম করবে। তাহলে খাদ্য গ্রহণের পরে খাদ্য পরিপাক, পরিপাক করবে, পরিপাক। তারপর হচ্ছে শ্বসন করবে, মানে খাবারটাকে ব্রেক ডাউন করবে। এটা 3 নম্বর। 4 নম্বর তারপরে আত্তীকরণ, আত্তীকরণ। এবং 5 নম্বর হচ্ছে অপাচ্য অংশ, যেটা আমরা হজম করতে পারলাম না, যেটা আমাদের দেহে দরকার নেই, সেটাকে বাইরে বের করে দেওয়া, যেটাকে বলা হচ্ছে রেচন। রেচন বা অপাচ্য অংশের বহিষ্করণ। এই পদ্ধতিতে আমরা হলোজৈবিক পুষ্টি সম্পন্ন করি। এই পদ্ধতিতে আমরা হলোজৈবিক পুষ্টি সম্পন্ন করি। তাহলে এই যে মানুষের গিলে খাওয়া, মানে খেয়ে নেওয়া, চিবিয়ে খাওয়া, এইটাকে কিন্তু বলা হয় হলোজৈবিক পুষ্টি। তারপরে যদি চলে যাই আমরা, বলছে পরজীবী পুষ্টি পদ্ধতি অনুসারে প্রাণী জগৎ। তাহলে এই প্রাণী জগৎকে আরো কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন একটো প্যারাসাইট, যেমন বহির পরজীবী। আমি একটু আগে বললাম বহির পরজীবী, যে সমস্ত পরজীবী মানুষের দেহের বাইরে থাকে তাদেরকে বহির পরজীবী বলা হয়। উকুন, এটলি, এগুলো হচ্ছে বহির পরজীবী। অন্ত পরজীবী মানে কি? দেখো, বলছে অন্ত পরজীবী বা এন্ডো প্যারাসাইট। আমাদের শরীরের ভেতরে থাকছে কৃমি, তাই তো? কৃমি একটা পরজীবী, তাহলে এটা হচ্ছে এন্ডো প্যারাসাইট। ঠিক আছে। তারপরে পতঙ্গভুক। তাহলে যে সমস্ত প্রাণীরা পতঙ্গকে ধরে খায় তাদেরকে বলা হয় পতঙ্গভুক। যেমন গিরগিটি, টিকটিকি, তাদেরকে বলা হয় ইনসেক্টিভোরাস। ইনসেক্টিভোরাস। তারপরে যারা তৃণভোজীকে ধরে খায়, যেমন তোমাদের এখানে একটা দেখাচ্ছি, যে এখানে কিছু উদ্ভিদ আছে। এটা হচ্ছে প্ল্যান্ট। প্ল্যান্ট, এই প্ল্যান্টকে যেহেতু নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে, তাই এদেরকে বলা হয়, প্রডিউসার বা অটোট্রফ। অটোট্রফ। এবার এদেরকে যারা খাচ্ছে, গাছকে যারা খাচ্ছে, তাদেরকে বলা হচ্ছে হারবিভোর। হারবিভোর বা এদেরকে বাংলাতে বলা হচ্ছে তৃণভোজী। বাংলাতে বলা হচ্ছে এদেরকে তৃণভোজী। তাহলে তৃণভোজী কাকে বলে? গরু, ছাগল, এদেরকে তৃণভোজী বলা হয়, কারণ এরা কি হচ্ছে? গাছকে খাচ্ছে। তারপরে এই তৃণভোজীকে যারা খাবে, যেমন এই তৃণভোজী হচ্ছে কি? গরু, কাউ। কাউ, এবার কাউকে যে খাবে তাদেরকে বলা হচ্ছে মাংসাশী বা কার্নিভোর। কার্নিভোর বা মাংসাশী। মাংসাশী। তাহলে মাংসাশী, তাহলে কি আছে? মাংসাশী কে? ভাল্লুক। তাহলে মাংসাশী বা বাঘ। বাঘ, মাংসাশী। এইবার চলে আসি ওমনিভোর। তাহলে লাস্ট হচ্ছে ওমনিভোর। ওমনিভোর কাকে বলা হচ্ছে? ওমনিভোর এই কার্নিভোরকেও খাচ্ছে, ওমনিভোর এই হার্বিভোরকেও খাচ্ছে, ওমনিভোর এই প্ল্যান্টকেও খাচ্ছে। ঠিক আছে। ওমনিভোর এই প্ল্যান্টকেও খাচ্ছে। তাহলে ওমনিভোর কারা? ওমনিভোর হচ্ছে
অমনিভোরের যদি উদাহরণ দিই তাহলে হিউম্যান, হিউম্যান কিন্তু সবাইকেই খায়, তাহলে হিউম্যানরা হচ্ছে অমনিভোর বা সর্বভুক। তাহলে বোঝা গেল। এবার চলে আসি স্ক্যাভেঞ্জার। স্ক্যাভেঞ্জার মানে কি? স্ক্যাভেঞ্জার মানে যারা মরা ডেড জিনিসগুলোকে খাচ্ছে, খেয়ে সমাজকে পরিষ্কার করছে। যেমন কাক, শকুন, এরা মৃতদেহ খাচ্ছে, মৃতদেহ খেয়ে আমাদের পরিবেশটাকে পরিষ্কার রাখছে, তাহলে এদেরকে বলা হয় স্ক্যাভেঞ্জার বা সবাহারী। সবাহারী মানে সব মানে হচ্ছে মৃতদেহ, মৃতদেহকে যারা খায় তাদেরকে বলা হয় সবাহারী। ক্লিয়ার? তারপরে চলে আসে আমাদের এই যে আমরা যে খাবার গ্রহণ করব, তাহলে কোন প্রাণী কোন অঙ্গ দিয়ে খাবার গ্রহণ করে সেটা আমরা দেখব। ফার্স্ট চলে আসি অ্যামিবা। অ্যামিবা কি দিয়ে? সিউডোপোডিয়া বা ক্ষণপদ দিয়ে। প্যারামেশিয়াম কি দিয়ে খাবার গ্রহণ করে? সিলিয়া দিয়ে। ঠিক আছে? ইউগ্লিনা ফ্ল্যাজেলা দিয়ে খাবার গ্রহণ করে। হাইড্রা ট্রেন্টিকাল। হাইড্রা কিরকম দেখো, এক এক করে দেখি। অ্যামিবা ক্ষণপদ, এর নির্দিষ্ট কোনো পা নেই, এটাকে বলা হয় সিউডোপোডিয়া, ক্ষণপদ দিয়ে খাদ্য গ্রহণ করে। তারপরে সিলিয়া, প্যারামেশিয়ামের হচ্ছে সিলিয়া। প্যারামেশিয়াম যদি দেখি, প্যারামেশিয়ামের দেহটা এরকম, আর এর বডিতে এরকম অনেক সিলিয়া থাকে। তারপরে যদি বলি ফ্ল্যাজেলা, ফ্ল্যাজেলা যদি দেখি, ফ্ল্যাজেলা হচ্ছে ইউগ্লিনার ফ্ল্যাজেলা, এরকম ফ্ল্যাজেলা থাকে। তারপরে টেন্টিকাল, টেন্টিকাল কার ক্ষেত্রে? হাইড্রার ক্ষেত্রে। হাইড্রার দেহ হচ্ছে এরকম। এবার হাইড্রার মাথা থেকে এরকম লম্বা লম্বা অংশ থাকে, যেগুলোকে বলা হয় টেন্টিকাল বা কোর্সিকা। কোর্সিকা, হাইড্রা কোর্সিকার সাহায্যে। তারপরে যে প্ল্যানেরিয়া মুখ দিয়েই করে। কেঁচো মাউথ, মাউথ দিয়ে খাবার গ্রহণ করে। আরশোলাও মাউথ দিয়ে খাবার গ্রহণ করে। ব্যাং জিহ্বার মাউথ দিয়ে খাবার গ্রহণ করে। পাখি তার শক্ত ঠোঁট দিয়ে খাবার গ্রহণ করে। পাখি তার ঠোঁট দিয়ে খাবার গ্রহণ করে। ঠিক আছে? অ্যান্ড লাস্ট যদি চলে আসি মানুষ, মানুষ তাহলে কি? মানুষের হাত দিয়ে খাবার গ্রহণ করে, মুখ, জিহ্বা আর দাঁত দিয়ে খাবার গ্রহণ করে। তাহলে এইগুলো হচ্ছে কোন প্রাণী কিভাবে খাবার গ্রহণ করে তার একটা লিস্ট ছিল। ঠিক আছে? তারপরে চলে যাই আমরা নেক্সট পার্টটা। নেক্সট পার্টটাতে দেখবো পরিপাক কাকে বলে। নেক্সট পার্টে দেখবো পরিপাক কাকে বলে। পরিপাক কাকে বলে? বলছে যে পদ্ধতিতে কোনো জটিল বস্তু কোনো উৎসেচকের উপস্থিতিতে ভেঙে সরল বস্তুতে পরিণত হয় এবং তারপর সেটাকে আমরা শোষণ করি বা আত্তীকরণ করি, তাহলে সেই পদ্ধতিকে বলা হয় পরিপাক। তাহলে পরিপাক কাকে বলে? জটিল খাদ্যবস্তুকে কিছু উৎসেচকের উপস্থিতিতে ভেঙে দেবে। ঠিক আছে? যেমন কিরকম একটা পরিপাক আমি তোমাদের দেখাচ্ছি। লাইক যেমন প্রোটিন আছে, প্রোটিন আছে, এই প্রোটিনকে কে ভাঙবে? পেপসিন, পেপসিন। প্রোটিনকে ভাঙলো পেপসিন। ঠিক আছে? পেপসিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড বা আরো সরলে কোনো কিছুতে পরিণত করলো, আর যেটা আমরা কি করলাম? ডাইজেস্ট করলাম, যেটা আমরা গ্রহণ করলাম, যেটাকে আমরা কাজে লাগালাম বা আত্তীকরণ করলাম। ক্লিয়ার? তারপরে বলছে এক্সট্রা সেলুলার ডাইজেশন। এক্সট্রা সেলুলার ডাইজেশন মানে কি? কোষের বাইরে যে পরিপাক হয়। এক্সট্রা সেলুলার ডাইজেশন মানে কি? কোষের বাইরে যে পরিপাক হবে সেগুলোকে বলা হয় এক্সট্রা সেলুলার। কারা করে থাকে? মানুষ, ব্যাং, এগুলো হচ্ছে করে থাকে এক্সট্রা সেলুলার। তাহলে দেখো আমরা যখন ডাইজেশন করি, আমরা মুখে কিছুটা খাবারকে ভেঙে দিচ্ছি লালা বা দাঁত দিয়ে চিবিয়ে, তাহলে এগুলো হচ্ছে এক্সট্রা সেলুলার। এবার কোষের মধ্যে গিয়ে যখন শোষণ হবে তখন সেটাকে বলা হচ্ছে ইন্টারসেলুলার। ইন্টারসেলুলার ডাইজেশন কাদের বলে? যারা এককোষী প্রাণী, তাদের হচ্ছে ইন্টারসেলুলার। মানে একটা কোষের মধ্যে ওই একটা কোষ দিয়ে খাবার গ্রহণ করবে, একটা কোষের মধ্যে ব্রেক ডাউন করবে, এগুলোকে বলা হয় ইন্টারসেলুলার। ঠিক আছে? তারপর চলে আসি একনালী দেহ। একনালী দেহ যেমন হাইড্রা, বোথ এক্সট্রা সেলুলার আর ইন্টারসেলুলার ডাইজেশন হবে। তার মানে হাইড্রার শরীরে, হাইড্রার শরীরে যদি দেখি, হাইড্রার শরীরে ইন্ট্রাসেলুলারও হবে, মানে কোষের ভিতরে ডাইজেশন হবে, আবার কোষের বাইরেও ডাইজেশন হবে। ক্লিয়ার? চলে আসি শোষণ। শোষণ কাকে বলে? যে আমরা ডাইজেশনের ফলে যে সরল খাদ্যবস্তু পেলাম, জটিল খাদ্যবস্তুকে ভেঙে সেই সরল খাদ্যবস্তুকে রক্তের মধ্যে প্রবেশ করাবো, সেটাকে বলা হচ্ছে শোষণ। যেমন কার্বোহাইড্রেটকে ভেঙে আমরা কি করছি? গ্লুকোজ ফর্মেশন করছি। প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড ফর্মেশন করছি। তাহলে প্রোটিন হচ্ছে জটিল খাদ্যবস্তু ছিল, প্রোটিনকে ভাঙলাম কি দিয়ে? আমরা পেপসিন দিয়ে। পেপসিন হচ্ছে একটা উৎসেচক, সেই উৎসেচক দিয়ে আমরা অ্যামাইনো অ্যাসিডে পরিণত করলাম। তারপর যদি আমরা ফ্যাটকে ভাঙি, ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যাবে। এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল আমাদের দেহ কাজে লাগাতে পারে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ব্যাপার। এইবার উচ্চতর প্রাণীর ক্ষুদ্রান্তে ইলিয়াম জেজুনামের ভেতরের প্রকারে অসংখ্য আঙ্গুলের মতন থাকে, যাকে ভিলি বলা হয়। এবার যদি আমাদের এবার আত্তীকরণ মানে কি আছে, আমাদের গ্রহণ করতে হবে কিরকম? যখন এই খাবারটা, ধরে নাও খাবারটা মুখ দিয়ে খাওয়ার পরে সেই পাকস্থলিতে আসলো, খাবারটা পাকস্থলিতে আসলো, পাকস্থলিতে এসে খাবারটা ক্ষুদ্রান্ত হয়ে, ক্ষুদ্রান্ত হয়ে
এবার চলে যাচ্ছে বৃহদ্দন্তে, এবার ক্ষুদ্রান্ত হয়ে চলে যাচ্ছে বৃহদ্দন্তে, এবং বৃহদ্দন্ত থেকে পায়ুছিদ্র হয়ে বের হয়ে যাচ্ছে যেগুলো এক্সট্রা ম্যাটেরিয়াল ছিল। এবার যদি আমি এই ক্ষুদ্রান্ত অংশটুকু দেখি, এই ক্ষুদ্রান্তটা একটা টিউবের মতো অংশ, ক্ষুদ্রান্ত হচ্ছে একটা টিউবের মতো অংশ। এবার এই টিউবের মধ্যে ছোট ছোট অসংখ্য এরকম আঙ্গুলের মতন থাকে, যেগুলোকে বলা হয় ভিলাই, ভিলাই বলা হয়, যেগুলোকে বলা হয় ভিলাই। এবার এই ভিলাই কি করে, যখন খাবার বস্তু এই জায়গাতে নামতে থাকে, এই জায়গাতে নামতে থাকে, তখন এই খাবার বস্তুর মধ্যে থেকে মেন যে কম্পোনেন্টগুলো, যেমন যদি প্রোটিন জাতীয় খাবার খায়, তাহলে সেখান থেকে পেপস মানে প্রোটিন জাতীয় খাবারটা, যেমন যেমন মাংস খেলাম, মাংসের মধ্যে প্রোটিন আছে, খাবারটা যখন এই দিক দিয়ে নামছে, এই খাবারের মধ্যে থেকে প্রোটিনটাকে বের করে নিল, ঠিক আছে। তারপর যদি ভাত খায়, ভাতের মধ্যে আছে কার্বোহাইড্রেট, তাহলে কার্বোহাইড্রেটটা এই ভিলাইটাকে ভিলাই বের করে নিল। এবার এই ভিলাই যদি দেখি, একটা ভিলাই যদি দেখি, তাহলে একটা ভিলাই হচ্ছে, ধরে নাও এইরকম একটা ভিলাই। এবার এই ভিলাইয়ের ভিতরে প্রচুর রক্তজালক আছে, প্রচুর রক্তজালক আছে। এইবার দেখো খাবারের কণাগুলো, ধরে নাও এগুলো সব প্রোটিনের কণা, তাহলে প্রোটিনের কণা ডিরেক্টলি কোথায় মিশে যাচ্ছে, রক্তের মধ্যে মিশে যাচ্ছে। তাহলে ভিলাই থেকে ডিরেক্টলি রক্তের মধ্যে মিশে, এবং রক্ত আমাদের গোটা বডিতে ছড়িয়ে দেয়। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। তারপর কি বলছো, অতিরিক্ত স্নেহ পদার্থ, অতিরিক্ত স্নেহ পদার্থ চামড়ার নিচে হৃৎপিণ্ডে যকৃৎ, তার মানে আমাদের দেহে অ্যামাইনো অ্যাসিড কোনো কিছু জমা থাকে না। তাহলে আমাদের দেহে এক্সট্রা যে ফ্যাটগুলো, অতিরিক্ত স্নেহ বস্তু, ফ্যাট, ঠিক আছে, তো বা লিপিড, এগুলো কিন্তু আমাদের চামড়ার নিচে মানে চর্বি হিসাবে বা হৃৎপিণ্ডের মধ্যে বা কিডনির মধ্যে জমা হয়ে থাকে, ঠিক আছে। যদি কিডনি বৃক্কের মধ্যে বলা হয়, তাহলে কিডনির মধ্যে ফ্যাট জমে যায় শুনেছি। তারপর হচ্ছে আমাদের যকৃতের মধ্যে ফ্যাট জমে যায়, এগুলো হচ্ছে সেই ফ্যাট ছিল, ঠিক আছে, অতিরিক্ত এগুলো। তারপরে চলে যায় বহিষ্করণ, আমরা কি করে করব? বহিষ্করণ যাকে বলা হচ্ছে এক্সজিশন, তার মানে আমাদের দেহে যে খাবার বস্তুগুলো দরকার নেই, সেগুলোকে আমরা বের করে দেবো। কিভাবে বের করে দেবো? আমাদের মল হিসাবে, ঠিক আছে। তার মানে কোন অংশটাকে বের করছে? অপাচ্য অংশের বহিষ্করণ, ঠিক আছে। তারপর কোন প্রাণী কোন অঙ্গ দিয়ে বহিষ্করণ করে সেটা আমরা দেখে নিচ্ছি। যেমন অ্যামিবা, যে কোনো স্থান দিয়ে বহিষ্করণ করতে পারে। প্যারামেশিয়াম সাইটোপাইস দিয়ে বহিষ্করণ করে। হাইড্রা মুখ ছিদ্র বা মুখ ছিদ্র দিয়ে বহিষ্করণ করে, কারণ হাইড্রার কোনো পায়ুছিদ্র থাকে না। কেঁচো, কেঁচোর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া, এটা কিন্তু ভিভিআই। কেঁচোর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। আরশোলার রেচন অঙ্গের নাম ম্যালপিজিয়ান নালিকা। কেঁচোর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। আরশোলার রেচন অঙ্গের নাম ম্যালপিজিয়ান নালিকা। তারপরে চিংড়ি গ্রিন গ্ল্যান্ড, সবুজ গ্রন্থি, গ্রিন গ্ল্যান্ড, সবুজ গ্রন্থি। আর মানুষের ক্ষেত্রে অ্যানাস, মানুষের ক্ষেত্রে অ্যানাস বা মলছিদ্র, ঠিক আছে। এইগুলো দিয়ে আমরা বহিষ্কার করি। তো এই ছিল আমাদের প্রাণীদের পুষ্টি। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে প্রেস করে রাখবে, যাতে তোমাদের কাছে সবচেয়ে আগে নোটিফিকেশন আসে, ঠিক আছে। আর আমি আশা করব তোমাদের বন্ধুদের মধ্যে এই ক্লাসটা শেয়ার করবে, যাতে তারাও বেনিফিট পায় এই ক্লাসটা থেকে, ঠিক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ক্লাসটা করার জন্য। সাথে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।